আজকের এই অডিও ভিজুয়াল শ্রেণীকক্ষে সকল শিক্ষার্থী বন্ধুদেরকে স্বাগত জানাই। আমি আজকে যে বিষয়টা নিয়ে এখানে আলোচনা করব তা হলো নন ফর্মাল এডুকেশন, অর্থাৎ অপ্রথাগত শিক্ষা। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে শিক্ষা কোনো একটা মাধ্যমের উপর শুধুমাত্র নির্ভরশীল নয়। আমরা আমাদের জীবনের যে প্রারম্ভিক শিক্ষা শুরু হয় সেটা কিন্তু পরিবারের থেকে শুরু হয়, যেটাকে আমরা বলি ইনফর্মাল এডুকেশন। এবং তার পরবর্তীকালে ধীরে ধীরে যখন আমরা বড় হয়ে উঠি তখন আমরা একটা সিস্টেমের মধ্য দিয়ে, একটা নিয়মের মধ্য দিয়ে আমরা বিদ্যালয়ে ভর্তি হই এবং সেখান থেকে আমাদের প্রথাগত শিক্ষা শুরু হয়। এখন কথা হলো যে আমাদের সমাজে প্রচুর মানুষ রয়েছে যারা বিভিন্ন সময়ে এই বিদ্যালয়ে পড়াশুনো করার সুযোগ পায়নি, অথবা কেউ বিদ্যালয়ে পড়াশুনো করতে করতে মাঝপথে তাকে ছেড়ে দিতে হয়েছে। তাহলে এখন এরকম অবস্থায় যারা আছে তাদের শিক্ষা কীরকমভাবে পরিচালিত হতে পারে? কারণ শিক্ষা একটা জীবনব্যাপী প্রক্রিয়া, সেখানে একটা মানুষ তার জন্ম থেকে মৃত্যু অবধি কিন্তু শিখতে থাকে। তাই যারা শিক্ষাবিদ তারা চিন্তাভাবনা করেছে যে তাদের জন্য একটা শিক্ষা ব্যবস্থা হওয়া দরকার। তাই সেখানে কিন্তু একটা শিক্ষা ব্যবস্থা তৈরি হয়েছে, যেটাকে আমরা বলছি অপ্রথাগত শিক্ষা বা নন ফর্মাল এডুকেশন। তো আজকের যে মূল আলোচ্য বিষয় সেটা হলো নন ফর্মাল এডুকেশন। তাহলে আসুন শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নিই যে এই নন ফর্মাল এডুকেশনের মধ্য দিয়ে কিভাবে শিক্ষা কার্য পরিচালিত হয়। তো প্রথমেই এই নন ফর্মাল শিক্ষা ব্যবস্থায় আসার পূর্বে আজকের শিক্ষা এবং মানুষ এবং শিক্ষার সাথে মানুষের যে সম্পর্ক, সেই সম্পর্কে আমাদেরকে একটু আলোচনা করে নেওয়া দরকার। তাহলে আমার মনে হয় যে আজকের যে উপস্থাপনা সেটা অনেক সুন্দর এবং সেটা অনেক গঠনমূলক হবে। তাহলে শিক্ষা মানুষের একটা মানসিক, সামাজিক, অর্থনৈতিক বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা নিয়ে আমাদের কারো কোনো ডাউট নেই। পৃথিবীর যে কোনো সমাজ ব্যবস্থার মধ্যে আমরা যাই না কেন, সেখানে আমরা দেখব যে শিক্ষাকে কিন্তু ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। ইভেন আমরা যদি কোনো ট্রাইবাল, আমরা যদি কোনো একেবারে প্রিমিটিভ কোনো সোসাইটিতে যাই, সেখানেও কিন্তু তাদের একটা শিক্ষা ব্যবস্থা আছে। সেই শিক্ষাটা হয়তো তাদের প্রথাগত শিক্ষা নয়, সেই শিক্ষাটা হয়তো তাদের ইনফর্মাল এডুকেশন, নিয়ম বহির্ভূত শিক্ষা, কিন্তু শিক্ষা কিন্তু রয়েছে। কারণ শিক্ষা না থাকলে সেই প্রিমিটিভ সোসাইটির মানুষরা কি করে জানতে পারছে যে কি করে শিকার করতে হয়, কি করে রান্না করতে হয়, কি করে বিভিন্ন অপ্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে নিজেদেরকে সারভাইভ করার জন্য কিভাবে লড়াই করতে হয়, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনকে কিন্তু তারা ট্রান্সমিট করে, তারা কিন্তু সঞ্চালন করে। তাহলে সেটাও কিন্তু একটা শিক্ষা। তাহলে আমরা বলতে পারি যে সারা পৃথিবীতে যত সমাজ ব্যবস্থা আছে, যত সভ্যতা আছে, সেখানে কিন্তু শিক্ষাকে কিন্তু ভীষণভাবে গুরুত্ব দিয়েছে। আর আমরা যদি বর্তমান মডার্ন সোসাইটির কথা বলি, সেখানে তো এই আলোচনার দরকার নেই যে শিক্ষা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা মডার্ন সোসাইটিতে শিক্ষার গুরুত্ব কিন্তু নতুন করে বলার অপেক্ষা রাখে না। সে মানুষের যদি জীবনের উন্নতির কল্পে শিক্ষাকে কিন্তু প্রাথমিক একটা বিষয় হিসেবে কিন্তু ধরা হয়। এটি শুধুমাত্র জ্ঞান অর্জনের একটি মাধ্যম নয়, বরং ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধি, সামাজিক মানোন্নয়ন এবং জাতীয় উন্নয়নের একটি অপরিহার্য উপাদান। আমরা যদি দেখি তাহলে দেখব যে বিজ্ঞান এবং প্রযুক্তির মধ্য দিয়ে শিক্ষার অন্যতম একটা পার্ট হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তি। সেখানে কিন্তু ক্রমাগত মানুষ নিজেদের দক্ষতা বৃদ্ধি করে চলেছে। শুধুমাত্র মহাকাশ ভ্রমণই নয়, তার পাশাপাশি যেখানে কঠিন পৃথিবীর অনেক কঠিনতম জায়গাতেও মানুষের অবস্থান কিন্তু হয়েছে, এবং সেটা সম্ভব হয়েছে মানুষের কিন্তু এই বিজ্ঞান এবং প্রযুক্তির মধ্য দিয়ে। তাহলে শিক্ষা, তার মাধ্যম যেটাই হোক না কেন, শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এ নিয়ে কিন্তু কারো কোনো রকমের কোনো সংশয় নেই। তাহলে এই কোনো একটা দেশের জনগণকে যদি সুশিক্ষায় শিক্ষিত করা না যায়, তাহলে কিন্তু সেই দেশের জাতীয় আয়ও কিন্তু বৃদ্ধি করা যায় না। সেটা শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর যে সমস্ত দেশগুলো উন্নত দেশ হিসেবে পরিচিতি পেয়েছে, তাদের যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব সেখানকার মানুষের, অর্থাৎ সেখানকার প্রত্যেকটা মানুষের যদি আমরা শিক্ষার হার দেখি, সেটা কিন্তু উল্লেখযোগ্যভাবে খুব ভালো।
তাহলে শিক্ষার ধরন সাধারণত আজকে যে মূল আলোচনায় এখানে আমি প্রবেশ করতে যাচ্ছি তা হলো, ইতিমধ্যেই আমি বলেছি তা হলো অপ্রথাগত শিক্ষা বা নন ফর্মাল এডুকেশন। তাহলে নন ফর্মাল এডুকেশন এবং শিক্ষার যে ধরন সেটা আমাদের একটু জানা দরকার। অর্থাৎ শিক্ষার যে ধরন অর্থাৎ ফর্মস অফ এডুকেশন সেটাকে আমরা মূলত তিনটে ভাগে ভাগ করি। আমাদের প্রথমত হলো প্রথাগত শিক্ষা, যেই শিক্ষা বিদ্যালয়ের মধ্য দিয়ে একটা ফর্মাল সিস্টেমের মধ্য দিয়ে একটা নর্মসের মধ্য দিয়ে যখন আমরা গ্রহণ করি সেটাকে আমরা বলছি প্রথাগত শিক্ষা। প্রথা বহির্ভূত শিক্ষা, যেটা আমি ইতিমধ্যেই বলেছি যে পরিবারের মধ্য দিয়ে আমাদের কমিউনিটি, আমাদের বয়স্ক যারা আছেন তারা আমাদেরকে পরবর্তী জীবনের জন্য যেভাবে প্রস্তুত করেন, যেই শিক্ষা দিয়ে থাকেন সেটাকেই আমরা বলি ইনফর্মাল এডুকেশন। আর আজকের যে আলোচনা সেটা হচ্ছে অপ্রথাগত শিক্ষা অর্থাৎ নন ফর্মাল এডুকেশন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নিই যে এই নন ফর্মাল এডুকেশন কেমনভাবে সাধারণত আমরা পেয়ে থাকি। তো আজকের এই অপ্রথাগত শিক্ষার অর্থ আমাদেরকে একটু বুঝে নেওয়া দরকার, অপ্রথাগত সংজ্ঞা আমাদেরকে একটু দেখে নেওয়া দরকার, অপ্রথাগত শিক্ষার কার্য কিভাবে পরিচালিত হয় সেটা আমাদের একটু দেখে নেওয়া দরকার, কারণ আজকে মূল আলোচনা কিন্তু অপ্রথাগত শিক্ষা। তাহলে অনেক সময় মানুষ নানা কারণে প্রথাগত শিক্ষার সুযোগ পায় না। কেউ হয়তো ছোটবেলায় স্কুল ছেড়ে দিয়েছে আর্থিক কারণে, তাদের পরিবারের কর্মসংস্থানের মধ্য দিয়ে পরিবারের পাশে দাঁড়ানো আর্থিকভাবে, কেউ হয়তো কর্মজীবনে প্রবেশ করে পড়াশুনোর সুযোগ হারিয়েছে, কিন্তু এর মানে এই নয় যে তাদের শেখার সুযোগ বন্ধ হয়ে গেছে। অপ্রথাগত শিক্ষা ঠিক এই জায়গাতেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যেখানে শেখার কোনো নির্দিষ্ট বয়স, সময় বা জায়গা বা বাধ্যবাধকতা নেই। এই ধরনের শিক্ষা শিশু, কিশোর, যুবক, প্রাপ্তবয়স্ক সবার জন্যই এবং বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং পেশাগত দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করে দেয়। উদাহরণস্বরূপ যদি আমরা বলি, আমাদের প্রত্যেক পরিবারের আমাদের যে মহিলারা রয়েছেন তা অনেক সময় দেখা যায় তাদের শিক্ষা কার্য পরিচালিত হতে হতেই, অর্থাৎ ফর্মাল এডুকেশনের চলাকালীন অবস্থাতেই কিন্তু তাদের মাঝপথে সেটা বন্ধ হয়ে যায়। তার কারণ অনেক সময় বিবাহজনিত কারণে, অনেক সময় পরিবারের সন্তানাদি দেখাশোনার কারণে তাদের কিন্তু এই ফর্মাল এডুকেশন আর কন্টিনিউ করা হয় না। এখন কথা হচ্ছে যে তাদের মধ্যে অনেক পোটেনশিয়ালিটি রয়েছে, যে তারা শিখতে আগ্রহী, তারা শিক্ষা আরও বেশি করে নিতে আগ্রহী, তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে আগ্রহী, তারা এম্পাওয়ারমেন্ট হওয়ার জন্য আগ্রহী। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যাদের সেখানেই যদি তাদের শিক্ষা বন্ধ হয়ে যায় তাহলে তারা তাদের এই ক্ষমতায়ন কিভাবে হবে? এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের এই অপ্রথাগত শিক্ষা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ অপ্রথাগত শিক্ষায় আমি যে বলেছি এখানে যে সেখানে নির্দিষ্ট কোনো একটা বয়সের প্রয়োজন নেই, নির্দিষ্ট কোনো একটা জায়গার প্রয়োজন নেই, যেটা ফর্মাল এডুকেশনের মধ্য দিয়ে কোনো একটা নির্দিষ্ট বিদ্যালয় বা কোনো বিশ্ববিদ্যালয় বা কোনো মহাবিদ্যালয়ে আমরা যে পাঠ গ্রহণ করি এখানে কিন্তু সেরকম বিষয় নেই। এখানে অনেকটাই ফ্লেক্সিবল, যার ফলে এখানে কিন্তু সে চাইলে কিন্তু তার যে শিক্ষা যে গ্রহণ করার যে ইচ্ছে সেটাকে কিন্তু পূরণ করতে পারে। তার পাশাপাশি এখানে আমাদের সমাজে বিশেষ করে গ্রামীণ যে সমস্ত সোসাইটিগুলো রয়েছে বা আমাদের পিছিয়ে পড়া যে সমস্ত সোসাইটিগুলো রয়েছে সেখানে যুবকরা তাদের জীবনের একেবারে প্রারম্ভিক যে শিক্ষা গ্রহণ করতে করতে তাদেরকে ছেড়ে দিতে হয়, তার কারণ তাদের পরিবারের আর্থিক অসঙ্গতির কারণে তাদেরকে কিন্তু পরিবারের পাশে দাঁড়াতে হয়। তারা যদি পরবর্তীকালে মনে করে যে তারা শিক্ষিত হতে চায়, তারা তাদের শিক্ষাটাকে আরও বেশি এগিয়ে নিতে চায়, তাদের জন্য কিন্তু অপ্রথাগত শিক্ষা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এই যে বিভিন্ন কারণে শিক্ষা বন্ধ হয়ে যাওয়া বা আমাদের যে প্রথাগত শিক্ষার যে এটাই হচ্ছে মূল সীমাবদ্ধতা, তার কারণ এখানে শিক্ষা গ্রহণ করতে গেলে তাকে নির্দিষ্ট একটা বয়সের মধ্য দিয়ে, একটা নিয়মের মধ্য দিয়ে তাকে শিক্ষা গ্রহণ করতে হয়। তাহলে আমরা যদি তুলনা করি অপ্রথাগত শিক্ষা এবং প্রথাগত শিক্ষার মধ্যে, সেখানে কিন্তু অপ্রথাগত শিক্ষা কিন্তু মানে আমাদের শিক্ষার্থীদের জন্য প্রচুর সুযোগ তৈরি করে তাদের শিক্ষা গ্রহণের জন্য এবং তাদের পরবর্তীকালে তাদের শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা অপ্রথাগত শিক্ষার অর্থ কী এবং কোন পরিস্থিতিতে মানুষ গ্রহণ করে এবং এটার গুরুত্ব কী সেটা আমি কিছুটা হলেও আমার এই বক্তব্যের মধ্যে তুলে ধরতে পেরেছি। এখন আমরা দেখে নেব যে অপ্রথাগত শিক্ষা সম্পর্কে বিভিন্ন শিক্ষাবিদরা কিভাবে এর সংজ্ঞা দিয়েছেন। তো প্রথমেই উল্লেখযোগ্যভাবে যেই সংজ্ঞা আমাদেরকে বলতে হয় সেটা হচ্ছে ইউনেস্কো 1997-এ একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা এখানে দিয়েছিলেন এই অপ্রথাগত শিক্ষা সম্পর্কে। তা হলো যে শিক্ষা সুগঠিত এবং সুগঠিতভাবে পরিচালিত হয়, তবে এটি অনানুষ্ঠানিক শিক্ষা কাঠামোর মধ্যে সীমাবদ্ধ নয়, এটি ব্যক্তি এবং সমাজের চাহিদা অনুযায়ী নমনীয় এবং উপযোগী। তাহলে এই যে ইউনেস্কোর যে সংজ্ঞা, এটা যদি আমরা খুব ভালো করে ব্যাখ্যা করি তাহলে এটা দাঁড়ায়
যে অপ্রথাগত শিক্ষা কিন্তু কোনো এরকম নয় যে অসংগঠিত একটা শিক্ষা ব্যবস্থা, এটা অবশ্যই একটা সুগঠিত এবং সংগঠিতভাবে পরিচালিত একটা শিক্ষা ব্যবস্থা, কিন্তু এখানে আনুষ্ঠানিক শিক্ষা কাঠামোর মধ্যে সীমাবদ্ধ নয়। অর্থাৎ ফর্মাল এডুকেশান সেটাও কিন্তু একটা স্ট্রাকচার, সেটাও কিন্তু একটা গঠনমূলকভাবে কিন্তু মানুষকে দেয়া হয়। তার মানে এই নয় যে অপ্রথাগত শিক্ষা অসংগঠিত বা সুসংগঠিত নয়, বরঞ্চ অপ্রথাগত শিক্ষা সংগঠিতভাবে এবং স্ট্রাকচার ওয়েতে কিন্তু মানুষের কাছে পৌঁছয়, এবং সেখানে কিন্তু সীমাবদ্ধতা নেই যে সীমাবদ্ধতা প্রথাগত শিক্ষার মধ্যে রয়েছে। এটি ব্যক্তি ও সমাজের চাহিদা অনুযায়ী নমনীয় এবং উপযোগী। তার কারণ আমাদের যে জনসম্প্রদায়, তাদের নানান রকমের দুঃখ দুর্দশা রয়েছে, সমস্যা রয়েছে, তার কারণে তারা কিন্তু অনেক সময় প্রথাগত শিক্ষা নিতে পারে না, এবং তাদের সেই চাহিদা পূরণ করার জন্য এখানে কিন্তু নমনীয় একটা শিক্ষা ব্যবস্থা হচ্ছে অপ্রথাগত শিক্ষা। তাহলে ইউনেস্কোর 1997-এর যে সংজ্ঞা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আরেকটা সংজ্ঞা দেখব, সেটা হচ্ছে ফিলিপ কুম্বস। তিনি 1973-তে বলেছিলেন যে অপ্রথাগত শিক্ষা হলো সেই শিক্ষা ব্যবস্থা যা সচেতনভাবে সংগঠিত এবং আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার বাইরের ব্যক্তিদের জন্য পরিচালিত হয়। তাহলে আজকে যারা প্রথাগত শিক্ষার বাইরে চলে গেল, যারা সচেতনভাবে এই শিক্ষা গ্রহণ করতে পারেনি, অপ্রথাগত শিক্ষা হলো সেই সুযোগ তাদের জন্য তৈরি করছে যারা আজকে শিক্ষার বাইরে চলে গেল, যারা আজকে শিক্ষা গ্রহণ করতে পারলো না, অর্থাৎ যারা এক্সক্লুডেড হয়ে গেল। তাহলে আমাদের এই অপ্রথাগত শিক্ষার অন্যতম একটা আমরা বলতে পারি যে এখানে একটা ইনক্লুশনের ব্যবস্থা কিন্তু রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা একটা রয়েছে। তাহলে এই যে ফিলিপ কুম্বসের এই যে সংজ্ঞাটা কিন্তু বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এই দুটো সংজ্ঞা পর্যালোচনার মধ্য দিয়ে আমরা এটা বলতে পারি যে অপ্রথাগত শিক্ষা কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতেও পালন করে চলেছে। এখন আমরা দেখব যে এই অপ্রথাগত শিক্ষার কিছু বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো আলোচনার মধ্য দিয়ে অপ্রথাগত শিক্ষার সম্পর্কে আমরা আরও বেশি পরিষ্কার ধারণা, স্বচ্ছ ধারণা তৈরি করতে পারব। তাহলে এই অপ্রথাগত শিক্ষার প্রধানতম বৈশিষ্ট্য হচ্ছে নমনীয়তা, ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ এটি ফ্লেক্সিবল। তাহলে ফ্লেক্সিবল বলতে আমরা কি বুঝি? ফ্লেক্সিবল বলতে আমরা বুঝি, আমরা যদি এই ফ্লেক্সিবিলিটিটাকে নিয়ে আমরা যদি প্রথাগত শিক্ষার সঙ্গে তুলনা করি, তাহলে জিনিসটা বুঝতে আমাদের আরও অনেক সুবিধা হবে। তার কারণ প্রথাগত শিক্ষায় কিন্তু ফ্লেক্সিবিলিটি নেই। তার কারণ ওখানে নির্দিষ্ট একটা বয়সে, নির্দিষ্ট একটা কারিকুলামের মধ্য দিয়ে, নির্দিষ্ট নিয়মের মধ্য দিয়ে, কোনো প্রতিষ্ঠানে আমাদের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে কিন্তু আমাদের একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হয়। যেই প্রাতিষ্ঠানিক শিক্ষায় আমি চাইলেই কিন্তু সেখান থেকে ডিটাচ হয়ে গেলাম বা আবার পুনরায় সেখানে অংশগ্রহণ করলাম, এই সমস্ত সুযোগ সুবিধাগুলো কিন্তু সেখানে কম। যার ফলে শুধু তাই নয়, সেখানে নির্দিষ্ট একটা বয়সে কিন্তু আমাকে প্রবেশ করতে হয়, সেখানে নির্দিষ্ট একটা পাঠ্যক্রম আমাকে গ্রহণ করতে হয়। তাহলে এই যে নির্দিষ্টভাবে যে নিয়মের মধ্য দিয়ে যখন আমি কোনো একটা শিক্ষা ব্যবস্থা গ্রহণ করছি, তখন কিন্তু সেখানে আমার নিজস্ব স্বাধীনতা খুবই কম। তার কারণ এই জনসম্প্রদায়ের বিভিন্ন রকমের অসুবিধার কারণে তাদের কিন্তু শিক্ষার ক্ষেত্রে, শিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে স্বাধীনতা কিন্তু দরকার। তাহলে সেই স্বাধীনতা কিন্তু নেই, যার ফলে আমরা বলতে পারি ইফ উই কম্পেয়ার দ্য নন ফর্মাল এডুকেশন উইথ দ্য ফর্মাল এডুকেশন, ডেফিনেটলি উই মে সে দ্যাট ফর্মাল এডুকেশন হচ্ছে কিন্তু একটা রিজিড সিস্টেম, একটা রিজিড সিস্টেম। তাহলে এই অপ্রথাগত শিক্ষা বা নন ফর্মাল এডুকেশন কিন্তু ভীষণ ফ্লেক্সিবল, কারণ এখানে শিক্ষার সময়সূচি, স্থান এবং উপকরণের প্রচুর নমনীয়তা থাকে। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে সহজলভ্যতা, অ্যাক্সেসেবল। তাহলে আমাদের মতো ভারতবর্ষের একটা দেশে যেখানে প্রায় 80% মানুষ কিন্তু গ্রামে বসবাস করে, প্রায় 80% মানুষ কিন্তু এখনও আর্থিকভাবে অনেকটা পিছিয়ে, প্রায় 80% মানুষ কিন্তু এখনও শিক্ষার নানান রকমের সুযোগ সুবিধা দেওয়া সত্ত্বেও পারিবারিক অসচ্ছলতার কারণে তারা কিন্তু শিক্ষা গ্রহণ করতে পারে না, যার ফলে তাদের জীবনে যে কাঙ্ক্ষিত মানের শিক্ষা নেওয়া মানে তাদের যে ইচ্ছে, সেটা কিন্তু তারা পূরণ করতে পারে না। তাহলে এখানে অ্যাক্সেসিবিলিটি, সহজলভ্যতার ফলে তারা যে কেউ যে কোনো সময় যে কোনো জায়গা থেকে শিখতে পারে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাহলে আমরা যদি উদাহরণ হিসেবে দেখি যে কোনো একজন শিক্ষার্থী হয়তো তার সেকেন্ডারি এডুকেশন, মাধ্যমিক শিক্ষা গ্রহণ করার পরে সে হয়তো ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেছে, কিন্তু ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করার ফলে তার সে পারিবারিক সচ্ছলতা কিছুটা ফিরিয়ে এনেছে, এবং সে কিন্তু তার যে ফর্মাল এডুকেশন অর্থাৎ হায়ার সেকেন্ডারি বা হায়ার এডুকেশন, সেখানে কিন্তু সে আর তার অন্তর্ভুক্তি করতে পারছে না।
তার কারণ ভারতীয় সেনাবাহিনী তাকে কিন্তু সেই সুযোগ দিচ্ছে না, কারণ সেটা একটা ফুল টাইম জব। সেখানে সবসময় তাকে বিভিন্ন তার যে প্রতিদিনকার যে ডিউটি তার মধ্যে থাকে, সেখানে কিন্তু সেগুলো করতে হচ্ছে। এবং সে কিন্তু সেই সার্ভিসটাও কিন্তু ছেড়ে দিতে পারছে না, তার কারণ সেই সার্ভিসের উপরে কিন্তু তার পরিবারের আর্থিক ভাবে নির্ভরশীল। তাহলে এমনও তো পরিস্থিতিতে সে কি করতে পারে? এমনও তো পরিস্থিতিতে একজন মেরিটোরিয়াস স্টুডেন্ট কিন্তু সে চাকরির কারণে কিন্তু সে আর পড়তে পারছে না। অথচ আমরা যদি অপ্রথাগত শিক্ষায় তাকে নিয়ে আসি, অর্থাৎ এখানে কিন্তু সে তার হায়ার এডুকেশন অর্থাৎ উচ্চশিক্ষা সেটা কিন্তু সে গ্রহণ করতে পারে, এবং সেখানে তার যে ডিপার্টমেন্টাল প্রমোশন সেখানে সে সেটা দিয়ে পরবর্তীকালে সে প্রমোটেড হতে পারে। তাহলে এই অ্যাক্সেসেবল হওয়ার ফলে কিন্তু সে এই সুযোগটা পেল। তাহলে এটা শুধুমাত্র একজন মেরিটোরিয়াস কোনো একজন যুবকের উদাহরণ আমি এখানে দিলাম। এটা কিন্তু কোনো একজন মেরিটোরিয়াস গার্লস যার সন্তান কে লালন পালন করতে গিয়ে শিক্ষা থেকে সে বঞ্চিত হয়েছে, শিক্ষা থেকে সে বাদ পড়ে গেছে, সেও কিন্তু তার শিক্ষা চালিয়ে নিতে পারে। তাহলে এগুলো এরকম অসংখ্য উদাহরণ কিন্তু আমাদের সমাজে রয়েছে। বা কোনো মানুষ হয়তো সে চাকরি জীবনে পড়াশুনো করার সুযোগ পায়নি, কিন্তু তার রিটায়ারমেন্টের পরে তার ইচ্ছে হয়েছে সে কোনো একটা বিষয়কে নিয়ে পড়তে চায়, সে কিন্তু তখন তার তার যে কাঙ্ক্ষিত ইচ্ছে সেটা কিন্তু পূরণ করতে পারে। তাহলে এখানে কিন্তু অ্যাক্সেসিবিলিটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। তৃতীয়ত হলো কোনো নির্দিষ্ট বয়সের সীমা এখানে নেই, অর্থাৎ শিশু, কিশোর, বৃদ্ধ সবাই শিখতে পারে। যেমন আমাদের যে সমস্ত ওপেন ইউনিভার্সিটিগুলো রয়েছে, যেমন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, এরকম বহু ওপেন ইউনিভার্সিটি কিন্তু ভারতবর্ষে হয়েছে। তার কারণ ভারতবর্ষের মানুষের যে জনবিন্যাস সেখানে এবং মানুষের যে জীবিকা সেটা কিন্তু ফর্মাল এডুকেশন তাদের অনেক সময় দুরূহ কাজ হয়ে পড়ে, ফর্মাল এডুকেশন তাদের নেওয়া হয় না। তার ফলে এই প্যারালাল যে ডিস্টেন্স এডুকেশন বা ওপেন এডুকেশনের যে ব্যবস্থা করা হয়েছে তার মধ্য দিয়ে কিন্তু তাদের কাঙ্ক্ষিত মানের শিক্ষা তারা গ্রহণ করতে পারে, তার কারণ এখানে বয়সের কোনো বার কিন্তু নেই। চতুর্থত হলো প্র্যাকটিক্যাল লার্নিং। প্র্যাকটিক্যাল লার্নিং কেমন? আমরা জানি যে ফর্মাল এডুকেশন অনেক সময় এই প্র্যাকটিক্যাল লার্নিং বা এই ব্যবহারিক শিক্ষা কিন্তু দিতে পারে না, সেখানে কিন্তু থিওরিটিক্যাল বিষয়ের উপরে কিন্তু শিক্ষাকার্য বেশি ফোকাস করে। কিন্তু আমরা প্যান্ডেমিক পরবর্তীকালে দেখেছি যে অনলাইন এডুকেশনের মধ্য দিয়ে আমাদের জনসম্প্রদায়ের বিভিন্ন দক্ষতামূলক কাজের শেখার সুযোগ কিন্তু এখানে অনলাইন এডুকেশন বা ওপেন এডুকেশনের মধ্যে তৈরি হয়েছে। সেখানে সেই কাজের সঙ্গে যুক্ত হয়ে তারা কিন্তু পরবর্তীকালে সেই শিক্ষার মধ্য দিয়ে তারা সেটাকে জীবিকা হিসেবে কিন্তু গ্রহণ করতে পারছে। তাহলে এটা কিন্তু অপ্রথাগত শিক্ষার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, অর্থাৎ জীবনের সঙ্গে সম্পর্কিত বিষয় শেখানো হয় এখানে, যেমন কম্পিউটার প্রশিক্ষণ, কৃষিকাজ, সেলাই, ব্যবসা পরিচালনা। তাহলে এগুলো কিন্তু সবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এগুলো কোনো মানুষকে এম্পাওয়ারমেন্ট করার জন্য, ক্ষমতায়ন করার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ উদ্যোগ। তাহলে অপ্রথাগত শিক্ষার এই বৈশিষ্ট্যগুলোর মধ্য দিয়ে আমরা কিন্তু অপ্রথাগত শিক্ষা সম্পর্কে আরও বেশি স্বচ্ছ ধারণা তৈরি করতে পারি। এখানে অপ্রথাগত শিক্ষার বৈশিষ্ট্যের মধ্যে আরও কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে, যেগুলো আলোচনার মধ্য দিয়ে আমাদের এই বিষয় সম্পর্কে আরও বেশি আমরা সমৃদ্ধ হতে পারি, আরও বেশি গুরুত্বপূর্ণ আমাদের ধারণা তৈরি হতে পারে। যেমন অপ্রথাগত শিক্ষার বিকল্প নয় বরং পরিপূরক। আমরা অনেক সময় ভুল করি যে অপ্রথাগত শিক্ষা প্রথাগত শিক্ষার একটা বিকল্প শিক্ষা ব্যবস্থা, কিন্তু ব্যাপারটা কিন্তু তা নয়। অনেক শিক্ষার্থী বন্ধুরা রয়েছে যারা প্রথাগত শিক্ষায় শিক্ষা গ্রহণ করছে, তার পাশাপাশি তার মনে হলো যে সে অপ্রথাগত শিক্ষার মধ্য দিয়ে আরেকটা বিষয় সম্পর্কে সে কিন্তু সমৃদ্ধ হতে পারে। তার ফলে আমরা দেখেছি যে নিয়মেরও অনেক পরিবর্তন হয়েছে। একই সময়ে একজন শিক্ষার্থী একটা প্রথাগত শিক্ষার মধ্য দিয়েও কিন্তু যেমনভাবে তিনি সমৃদ্ধ হচ্ছে, কোনো একটা বিষয়ে ডিগ্রি অর্জন করছে, অ্যাট এ টাইম একই সময়ে কিন্তু সে অপ্রথাগত শিক্ষায়ও তার নাম নথিভুক্ত করে সেখানেও কিন্তু সে কিন্তু একটা কোনো বিষয়ে সমৃদ্ধ হতে পারে, সেখানেও কিন্তু একটা বিষয়ে সে একটা কোনো ডিগ্রি অর্জন করতে পারে। তাহলে এটাকে আমরা বলতে পারি প্রথাগত শিক্ষার এটা বিকল্প নয়, বরঞ্চ এটা হচ্ছে পরিপূরক। ইট ইজ কমপ্লিমেন্টারি টু ফর্মাল এডুকেশন, অর্থাৎ স্কুল বা কলেজে না পড়লেও দক্ষতা অর্জন করা যায়। আমি যদি উদাহরণ হিসেবে এই বিষয়টাকে তুলে আনি তাহলে আরও স্বচ্ছ ধারণা এখানে পাওয়া যাবে। যেমন কোনো একজন শিক্ষার্থী সে তার উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পরে সে কোনো একটা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হলো, সেখানে কোনো একটা কিছুতে সে বিটেক ডিগ্রিতে ভর্তি হলো, কিন্তু তার মনে হয়েছে যে সে ইংরেজি বিষয়ে খুব তার পড়াশোনা করতে ভালো লাগে।
তাহলে বিটেক পড়তে পড়তে সে কিন্তু ইংরেজি বিষয়টা পড়ার সুযোগ তার কিন্তু সেখানে ফর্মাল সিস্টেমের মধ্যে নেই, কিন্তু সরকারিভাবে এমন ব্যবস্থা করা হয়েছে যাতে করে সে অ্যাট এ টাইম সেই বিটেক করার পাশাপাশি সে কিন্তু এই ইংরেজি অনার্স বা ইংরেজি বিষয় নিয়ে কোনো একটা মুক্ত বিশ্ববিদ্যালয়ে কিন্তু সে তার পড়াশুনো চালিয়ে যেতে পারে। তাহলে অ্যাট এ টাইম সে একটা শিক্ষার্থী কিন্তু তার যে মনের যে ইচ্ছে একটা বিষয় নিয়ে পড়ার সেই সুযোগটাও পেল, তার পাশাপাশি তার যে কর্মমুখী শিক্ষা অর্থাৎ তার যে বিটেক ডিগ্রি সেটাও কিন্তু সে পেল। তাহলে এই উদাহরণের মধ্য থেকে আমরা কিন্তু অপ্রথাগত শিক্ষার যে বৈশিষ্ট্য এবং অপ্রথাগত শিক্ষার যে প্রয়োজনীয়তা বর্তমান সময়ে দাঁড়িয়ে, যেখানে আনএমপ্লয়মেন্ট, বিশেষ করে এডুকেটেড আনএমপ্লয়মেন্ট একটা বড় ক্রাইসিস, সেখানে কিন্তু অপ্রথাগত শিক্ষা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পঞ্চমত হলো মিডিয়া এবং প্রযুক্তির ব্যবহার, ইউজ অফ মিডিয়া অ্যান্ড টেকনোলজি। এই অপ্রথাগত শিক্ষায় কিন্তু মূলত তার যে মাধ্যম সেটা কিন্তু মিডিয়া এবং টেকনোলজি। মিডিয়া এবং টেকনোলজি কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে শিক্ষার ক্ষেত্রে, সেটা কিন্তু আমরা প্যান্ডেমিকের সময় খুব ভালো করে দেখেছি। কারণ সেই সময় এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে সেখানে মানুষকে ঘরের মধ্যে লকডাউন হয়ে থাকতে হয়েছিল এবং তারা কোনোভাবে সামাজিক যে সমস্ত ক্ষেত্রগুলো আছে সেখানে তাদের কোনো অ্যাক্সেস ছিল না, যার ফলে তারা বিদ্যালয়েও যেতে পারেনি, বিশ্ববিদ্যালয়ে যেতে পারেনি। তখন কিন্তু প্রযুক্তির মাধ্যমে তাদের শিক্ষা কার্য পরিচালিত হয়েছে। তাহলে এই অপ্রথাগত শিক্ষা বা নন ফর্মাল এডুকেশন কিন্তু এই মিডিয়া এবং টেকনোলজির সাহায্যে পরিচালিত হয়, যার ফলে সময় বাঁচানো যায়, যার ফলে খরচ বাঁচানো যায় এবং কাঙ্ক্ষিত মানের শিক্ষা কিন্তু এর মাধ্যমে দেওয়া সম্ভব হয়। সেখানে ইউটিউব, অনলাইন কোর্স, বিভিন্ন কর্মশালা, ভিডিও লেকচার ইত্যাদির মাধ্যমে শেখানো হয়। অর্থাৎ আমরা গোটা ব্যবস্থাটাকে দুভাগে অন্তত ভাগ করতে পারি, যেমন একটা হচ্ছে সিনক্রোনাস এবং হচ্ছে অ্যাসিনক্রোনাস মোড অফ লার্নিং। সিনক্রোনাস মানে যখন হচ্ছে কোনো একটা নির্দিষ্ট সময়ে কোনো একজন শিক্ষক যখন কোনো একটা বক্তৃতা দিচ্ছেন বা কোনো একটা বিষয়কে তুলে ধরছেন, সেই সময় কিন্তু শিক্ষার্থীরা সেখানে বিভিন্ন টেকনোলজির সাহায্যে জয়েন করছেন, মোবাইলের মাধ্যমে জয়েন করছেন এবং সেটা শুনতে পাচ্ছেন এবং অনেক সময় শিক্ষক তার বক্তব্যগুলোকে রেকর্ড করে পরবর্তীকালে শিক্ষার্থীদেরকে পাঠিয়ে দিচ্ছেন, যেটাকে আমরা বলছি অ্যাসিনক্রোনাস মোড অফ লার্নিং। তাহলে এইভাবে কিন্তু অপ্রথাগত শিক্ষা মানুষের চাহিদা এবং মানুষের যে কাঙ্ক্ষিত ইচ্ছে পড়াশোনা নিয়ে সেটা কিন্তু পূরণ করতে পারছে। এবং সামাজিক শিক্ষার পরিবেশ, এটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক এবং পারস্পরিক শিক্ষার পরিবেশ তৈরি করে। আমরা যদি একটা এই অপ্রথাগত শিক্ষা বা যে সমস্ত মুক্সের মাধ্যমে যে সমস্ত কোর্সগুলো হয়ে থাকে, সেখানে একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট রয়েছে যেটাকে আমরা বলছি কোলাবোরেশন, যেটাকে আমরা বলছি অনলাইন ডিসকাশন ফোরাম। সেই অনলাইন ডিসকাশন ফোরামের মধ্য দিয়ে মুক্স কোর্সে আমি কিন্তু আমার যারা কোমেট বা আমার যারা সহশিক্ষার্থী তাদের সঙ্গে কিন্তু সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে পারছি। তার ফলে সেখানে কিন্তু আমার একটা তাদের সঙ্গে দেখা না হলেও তাদের সঙ্গে কিন্তু সামাজিক একটা মেলবন্ধন করার কিন্তু একটা সুযোগ কিন্তু আমার তৈরি হচ্ছে। এবং সংগঠিত কিন্তু আনুষ্ঠানিক নয়। এই শিক্ষাটাকে আমরা কখনোই বলবো না যে এটা সংগঠিত নয়, এটা সংগঠিত কিন্তু আনুষ্ঠানিক নয়। অর্থাৎ আনুষ্ঠানিক শিক্ষা বা প্রথাগত শিক্ষা সংগঠিত, কিন্তু সেটা কিন্তু ফর্মাল নিয়মের মধ্য দিয়ে হয়, কিন্তু এখানে এটা সংগঠিত, কিন্তু এখানে কিন্তু ইনফর্মাল একটা নিয়মের মধ্য দিয়ে কিন্তু শিক্ষা পরিচালিত হয়, যার ফলে এখানে সুযোগ কিন্তু অনেক বেশি। অর্থাৎ এটি পরিকল্পিত, তবে স্কুল বা কলেজের মতো কাঠামোবদ্ধ নয়। তাহলে তার ফলে এখানে কিন্তু সুযোগ অনেক বেশি। এখন আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টা এখানে তুলে ধরছি সেটা হচ্ছে অপ্রথাগত শিক্ষার প্রধান ধরনসমূহ। কী ধরনের অপ্রথাগত শিক্ষা সাধারণত আমরা পেয়ে থাকি? আমি আগেই আমার আলোচনার মধ্যে দিয়ে বলেছি যে অপ্রথাগত শিক্ষা এমন একটা শিক্ষা ব্যবস্থা যেখানে মানুষ বিভিন্নভাবে এটা কিন্তু গ্রহণ করে থাকে। এখানে প্রথাগত শিক্ষার যে সীমাবদ্ধতাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে নেই। তাহলে আমরা দেখে নিই যে কী কী ধরনের অপ্রথাগত শিক্ষা সাধারণত প্রদান করা হয়। প্রথমত হচ্ছে যে বয়স্ক শিক্ষা বা অ্যাডাল্ট এডুকেশন, অর্থাৎ যারা বিভিন্ন কারণে শিক্ষার সঙ্গে যুক্ত হতে পারেনি অথবা শিক্ষার সঙ্গে যুক্ত হয়েও তারা বিচ্ছিন্ন হয়েছে, তাদের জন্য কিন্তু এই শিক্ষা ব্যবস্থা দেয়া হয়। তাহলে আমাদের যে শিক্ষা যে পলিসি 1986-এর যে পলিসি, সেখানে কিন্তু এই বয়স্ক শিক্ষা নিয়ে অনেক রকমের ব্যবস্থা কিন্তু সরকার তৈরি করেছেন। এবং দ্বিতীয়ত হলো কারিগরি এবং পেশাগত শিক্ষা, টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন, অর্থাৎ একজন শিক্ষার্থী সে এই অপ্রথাগত শিক্ষার মধ্য দিয়ে কারিগরি এবং ভোকেশনাল শিক্ষায় অন্তর্ভুক্ত হয়ে সে কিন্তু একজন পেশাদার শ্রমিক, সে কিন্তু একজন পেশাদার মানব সম্পদ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ কিন্তু সে এখানে পায়। তৃতীয়ত হলো সম্প্রদায় ভিত্তিক শিক্ষা, অর্থাৎ কমিউনিটি বেসড এডুকেশন। আমরা বিভিন্ন সময়ে দেখি কমিউনিটি তাদের মেম্বারদের জন্য বিভিন্ন শিক্ষার আয়োজন করে থাকে এবং সেই শিক্ষার মধ্য দিয়ে তাদেরকে উন্নত করে।
দূরশিক্ষা, অনলাইন শিক্ষা, যেটা ডিস্টেন্স অ্যান্ড ওপেন লার্নিং, যেটা আমি ইতিমধ্যে উদাহরণ দিয়েছি, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, তারা এই শিক্ষা দিয়ে চলেছেন। এটা এই মুহূর্তে কিন্তু খুব জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ একটা শিক্ষা ব্যবস্থা। তারপরে হলো জীবনমুখী ও অব্যাহত ক্রমাগত শিক্ষা, যেটা লাইফ লং অ্যান্ড কন্টিনিউইং এডুকেশন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এরকম অনেক ডিপার্টমেন্ট রয়েছে, তারা যে কোনো বয়সের শিক্ষার্থীদের অনেক বিভিন্ন জীবনমুখী শিক্ষা দিয়ে থাকেন, যেটার মধ্য দিয়ে তাদের আর্থিক সঙ্গতি অনেক বাড়ে, যেটার মধ্য দিয়ে তাদের কর্মসংস্থান হয়। ধর্মীয় এবং নৈতিক শিক্ষা, অনেক ধর্মীয় সংস্থা, অনেক ধর্মীয় প্রতিষ্ঠান, তারা বিভিন্ন সময়ে তাদের মেম্বারদেরকে বিভিন্ন রকমের শিক্ষা দিয়ে থাকেন। একদম লাস্ট যেটা আমি বলছি সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে লোকশিক্ষা, অর্থাৎ ফোক এডুকেশন। আমি ইতিমধ্যেই এক্সাম্পল দিয়েছি যে প্রিমিটিভ এবং ট্রাইবাল সোসাইটিতে তারা তাদের জীবনযাপন সম্পর্কে কি করে শিখছে, এটাও কিন্তু একটা লোকশিক্ষার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সাম্পল। তাহলে অপ্রথাগত শিক্ষার বিভিন্ন বিষয়গুলো এখানে আমি তুলে ধরার চেষ্টা করলাম। এখানে কিছু উদাহরণ দেওয়া হয়েছে, যেমন অ্যাডাল্ট এডুকেশন, যা আমি শুরু করেছিলাম। যারা ছোটোবেলায় আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করতে পারেনি বা প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পায়নি, তাদের যেমন সাক্ষরতা কর্মসূচি, নৈশ বিদ্যালয়, বয়স্ক শিক্ষার মতো বিভিন্ন উদ্যোগ কিন্তু সরকার থেকে নেওয়া হয়েছে। আমি ইতিমধ্যেই টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনের কথা বলেছি। সেখানে সেলাই, ইলেকট্রিক কাজ, কম্পিউটার প্রশিক্ষণ, কৃষি প্রশিক্ষণ ইত্যাদি ব্যবস্থা কিন্তু করা হয়। আমি ইতিমধ্যেই বলেছি যে সম্প্রদায় ভিত্তিক শিক্ষা, যেমন কমিউনিটি বেজ এডুকেশন, সেখানে স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি, পরিবেশ শিক্ষার কর্মশালা, নারীর ক্ষমতায়ন প্রকল্পের মাধ্যমে এই শিক্ষাগুলো কিন্তু মানুষকে এম্পাওয়ার করতে সাহায্য করে। আমি ডিস্টেন্স এবং ওপেন লার্নিংয়ের এক্সাম্পল দিয়েছি, যেখানে মুক্ত বিশ্ববিদ্যালয়, যেমন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়, ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয় কোর্স চালু করেছে। বিভিন্ন ধরনের অনলাইন স্কিল ডেভেলপমেন্টের বিভিন্ন প্রোগ্রাম রয়েছে। এগুলোর মধ্য দিয়ে যারা শিক্ষা থেকে বিচ্ছিন্ন হয়েছে তাদেরকে আমরা আবার অন্তর্ভুক্ত করতে পারি। অপ্রথাগত শিক্ষার প্রধান ধরনসমূহ যেমন হচ্ছে লাইফ লং অ্যান্ড কন্টিনিউইং এডুকেশন। আমি ইতিমধ্যেই উদাহরণ দিয়েছি, যেমন বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে শেখার সুযোগ পায়, যেমন ভাষা শিক্ষা কোর্স, ব্যক্তিগত উন্নয়ন ইত্যাদি শিক্ষার ব্যবস্থা কিন্তু এখানে দেয়া হয়। রিলিজিয়াস অ্যান্ড মোরাল এডুকেশন, যেখানে মানুষের বিভিন্ন মন্দির, গির্জা এগুলোর মধ্য দিয়ে শিক্ষা হয়, যেমন নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ইত্যাদি শেখানো হয়। এবং লাস্ট যেটা আমি বলেছিলাম ফোক এডুকেশন, যেটা ঐতিহ্যভিত্তিক শিক্ষা, যেখানে নাটক, গান, কবিতা, গল্পের মাধ্যমে এবং মানুষের যে জীবনধারা সেগুলো সম্পর্কে কিন্তু এখানে শিক্ষা দেওয়া হয়। তাহলে এগুলো সবই হচ্ছে অপ্রথাগত শিক্ষার বিভিন্ন ধরন। এইভাবে কিন্তু অপ্রথাগত শিক্ষা পরিচালিত হয়। অপ্রথাগত শিক্ষার গুরুত্ব ইতিমধ্যে আমি আলোচনা করেছি, তারপরেও আমি কিছু বিষয় তুলে ধরছি এখানে। যেমন হচ্ছে যে এই শিক্ষা গ্রহণের বাধ্যবাধকতা নেই, এটা কর্মজীবীদের জন্য উপযুক্ত, নারী এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহায়ক একটা শিক্ষা ব্যবস্থা, এটি জীবনমুখী শিক্ষা, এটি দ্রুত ও সহজ শিক্ষাদান এখানে কিন্তু করা হয়। এগুলো সবই হচ্ছে অপ্রথাগত শিক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়। এই শিক্ষা অত্যন্ত বাস্তবমুখী শিক্ষা, এটা অর্থনৈতিকভাবে সাশ্রয়ী একটা শিক্ষা, এখানে খরচ খুবই কম, এটা প্রয়োজনভিত্তিক একটা শিক্ষা। এই শিক্ষা স্বশিক্ষা ও আত্ম উন্নয়নের সুযোগ করে দেয় মানুষকে। এটি সামাজিক উন্নয়নের সহায়ক একটা শিক্ষা এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে, যেমন ই লার্নিং, মোবাইল অ্যাপ ইত্যাদির মধ্য দিয়ে কিন্তু এই শিক্ষা পরিচালিত বা সংগঠিত হয়। অপ্রথাগত শিক্ষার অনেক সুবিধার কথা আমরা বলেছি এবং যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এর কিন্তু কিছু সীমাবদ্ধতাও রয়েছে। যেমন এখানে ফুল টাইম শিক্ষার সুযোগ না থাকার ফলে এর মান কিন্তু অনেক সময় এটা নিয়ে আমাদের মধ্যে অনেক দ্বন্দ্ব হয় যে এর মান কাঙ্ক্ষিত মান হচ্ছে তো, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং শৃঙ্খলার অভাব অনেক সময় দেখা যায়, এবং এখানে যারা সুবিধাভোগী তাদের সীমিত পরিসর, অর্থাৎ শুধুমাত্র স্বপ্রণোদিত আগ্রহী ব্যক্তিরা এতে অংশ নেয়। অনেক লোক আছে আমাদের দেশের, তারা জানেই না যে এরকমভাবে কোনো একটা শিক্ষা ব্যবস্থা চলছে এবং তারাও সেখানে অংশগ্রহণ করতে পারে। এবং গুণগত মানের তারতম্য অনেক দেখা যায় এখানে। প্রশিক্ষকদের দক্ষতা, শিক্ষার গুণগত মান সব জায়গায় একরকম নয়। নিয়মিত মূল্যায়নের অভাব, যেমন শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান, দক্ষতার উপর সঠিক মূল্যায়ন হয় না। এগুলো সবই হচ্ছে কিন্তু অপ্রথাগত শিক্ষার বিভিন্ন রকমের অসুবিধে বা লিমিটেশন। প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধার অভাব হয়, যেমন বই, গবেষণা, প্রশিক্ষণের জন্য নির্দিষ্ট প্রতিষ্ঠান এগুলো কম থাকে। প্রযুক্তি ও উপকরণের সীমাবদ্ধতা, গ্রাম অঞ্চলে প্রযুক্তিগত সুবিধা কম পাওয়া যায়। আর্থিক সহায়তার অভাব, সরকারি বেসরকারি পর্যায়ে পর্যাপ্ত সহায়তা সবসময় পাওয়া যায় না। অনুপ্রেরণার অভাব, অর্থাৎ মোটিভেশন থাকে না অনেক সময়। আনুষ্ঠানিক শিক্ষার মতো নির্দিষ্ট কাঠামো না থাকায় অনেক শিক্ষার্থী মাঝপথে শিক্ষা গ্রহণ বন্ধ করে দেয়।
তাহলে বন্ধুরা, এগুলো হচ্ছে অপ্রথাগত শিক্ষার বা নন ফর্মাল এডুকেশনের সীমাবদ্ধতা। অর্থাৎ এখানে নিয়মিত পর্যালোচনা করার সুযোগটাও কম, যার ফলে শেখানোর কার্যকারিতা বা মূল্যায়নের ব্যবস্থা কিন্তু দুর্বল হয়ে পড়ে। সামাজিক গ্রহণযোগ্যতা অনেক সময় আমরা দেখি যে কম হয়, তার কারণ মানুষ মনে করে যে প্রথাগত শিক্ষার মতো অতটা গুরুত্বপূর্ণ বা অতটা উন্নত নয়, তার ফলে এখানে মূল্যায়ন অনেক সময় কম করা হয়। আমি আমার যে বক্তব্য, সেই বক্তব্যের একেবারে শেষের দিকে চলে এসেছি এবং আমরা এতক্ষণ ধরে আমি আলোচনা করেছি যে অপ্রথাগত শিক্ষা এবং তার বিভিন্ন সুযোগ সুবিধে, অপ্রথাগত শিক্ষা কী এবং অপ্রথাগত শিক্ষা কেন গুরুত্বপূর্ণ, সেগুলো আমি কিন্তু আজকে এখানে তুলে ধরেছি। অর্থাৎ প্রথা বহির্ভূত শিক্ষা বা নন ফর্মাল এডুকেশন একটি গুরুত্বপূর্ণ শিক্ষার ব্যবস্থা, যা আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার বাইরে মানুষের জীবনের শিক্ষার সুযোগ সৃষ্টি করে। এটি বয়স, স্থান, সামাজিক অবস্থান বা সময়ের কোনো বাধা ছাড়াই মানুষকে শিক্ষা গ্রহণের সুযোগ প্রদান করে। এই ধরনের শিক্ষার মাধ্যমে মানুষ নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে পারে, জীবনযাত্রার মান উন্নত করতে পারে এবং সমাজে সক্রিয় ভূমিকা রাখতে পারে। তাই প্রথা বহির্ভূত শিক্ষা শুধু ব্যক্তিগত উন্নয়ন নয়, বরং একটি উন্নত এবং সমৃদ্ধ সমাজ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থী বন্ধুরা, আমার উপস্থাপনা এখানে শেষ হলো, কিন্তু শেষে আমি কিছু এখানে প্রশ্ন রাখছি, যেই প্রশ্নগুলোর মধ্য দিয়ে এই বিষয় সম্পর্কে আপনারা আরও বেশি অবগত হতে পারেন। যেমন, প্রথা বহির্ভূত শিক্ষার সংজ্ঞা দাও, এটি কিভাবে আনুষ্ঠানিক শিক্ষার পরিপূরক হিসেবে কাজ করে, প্রথা বহির্ভূত শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলো কী কী, প্রথা বহির্ভূত শিক্ষার সুবিধাগুলো কী কী এবং কিভাবে প্রযুক্তি প্রথা বহির্ভূত শিক্ষাকে আরও উন্নত করতে পারে। এই বিষয়গুলো আমি অনুরোধ করছি সকলকে একটু বিষয়গুলো চর্চা করার জন্য। তাহলে আজকের এই বিষয় সম্পর্কে, উপস্থাপন সম্পর্কে আরও বেশি আপনারা সমৃদ্ধ হতে পারেন। আজকের যে বক্তব্য, আমি এটা এখানেই শেষ করছি। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি।